পৃথিবী বদলাতে সব জাতিকে ভূমিকা রাখতে হবে বললেন প্রধান উপদেষ্টা। বিগত সরকারের আপত্তি ছিল সামাজিক ব্যবসা দিবসে। ইঞ্জিনের সমস্যা দেখা দেয় উড্ডয়নের পরপরই বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হযরত শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ। সাবেক আইজিপি নূর মোহাম্মদের বিরুদ্ধে ১৩০ একর জমি দখলের অভিযোগ। মামলা দিয়ে হয়রানি, বিচার পাননি ভুক্তভোগীরা। উনি এটা জোর করে দখল করে রাখছে, আমরা আসতে পারতেছিলাম, কিন্তু আমার হাজবেন্ড থাকতে উনি মানে বিভিন্ন লোক লাগাইতো যে উনি কিনবে। আমাদেরকে বিভিন্ন জেলায় মিথ্যা মামলা, খুনের মামলা, অপহরণ মামলা দিয়া তেজসারা করিয়া এই সম্পত্তি তার ক্ষমতা বলে দখল করছে। গাইবান্ধার শাঘাটায় নদীরক্ষা বাঁধ নির্মাণে মাটির বদলে বালু। দেখা দিয়েছে ফাটল। ঠিকাদার কর্মকর্তা যোগ সাজেশে অর্থ লুটপাট। এই বাঁধে যে ৩ বছর হলে কাজ করে, ৩ বছর হলে কাজ করে, আজ পর্যন্ত বাঁধের ফিনিশিং হলো না, কাজ হলো না। পানি উন্নয়নের বোর্ডের কর্মকর্তারা বিভিন্ন যোগ সাজস্যে এরকম কাজ করে রেখে গেছে। কোনো গিয়ে নাই, স্লোপ নাই, একদম খারাপ। বৃষ্টি হওয়ার সাথে সাথে সব ভেঙে যাচ্ছে। কুষ্টিয়া পৌরসভার সড়ক ড্রেনেজের বেহাল দশা। দীর্ঘদিন সংস্কার না হয় অসংখ্য খানাখন্দ। প্রতিনিয়ত দুর্ভোগ পোহান বাসিন্দারা। আলোচনায় বসতে যুদ্ধকে হাতিয়ার করেছে ট্রাম্প। অভিযোগ ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত ছিল দাবি ইসরায়েলের। এবং সালজবুর্গকে ৩-০ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ১৬তে রিয়াল মাদ্রিদ। নকআউট পর্ব তাদের সঙ্গী আল হিলাল। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি শিকা আজিজ। উড্ডয়নের কিছু সময়ের মধ্যেই ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ায় ঢাকায় ফিরে আসতে বাধ্য হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট। শুক্রবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইট BG584 ঢাকা থেকে সিঙ্গাপুরগামী যাত্রা শুরু করে। বিমানটি বাংলাদেশ সময় ৮টা ৩৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে যায়। ওড়ার পরপরই প্রায় ২৫০০ ফুট উচ্চতায় পৌঁছলে বিমানের ক্যাপ্টেন ইঞ্জিন সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। বিমানটি বাংলাদেশ সময় ৮টা ৫৯ মিনিটে সম্পূর্ণ নিরাপদে অবতরণ করে। বিমানে মোট ১৫৪ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্য ছিলেন। বিমানে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদ এবং সুস্থ রয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাতে মিলিত হন তারা। এর আগে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব নির্বাচনের প্রস্তুতি চলছে জানিয়ে বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী সামগ্রী কেনার প্রক্রিয়া শেষ হবে। ইউসুফ ভূঁইয়ার রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, ভোটার তালিকা কারা যুক্ত হবেন তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন। এমন বিধান রেখে ভোটার তালিকা আইন সংশোধন করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কবে ভোট হবে এবং ভোটের আগে শিডিউলের আগে প্রতীক বরাদ্দ ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে কাট আউট পয়েন্টটাকে করবেন এবং এ সংক্রান্ত একটা সংশোধনী প্রস্তাব আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। নির্বাচনের প্রস্তুতি চলছে জানিয়ে ইসি সচিব বলেন, নির্বাচনী প্রস্তুতি একটি চলমান প্রক্রিয়া। আগামী সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী সামগ্রী কেনার প্রক্রিয়া শেষ হবে। আমরা চেষ্টা করছি যে সেপ্টেম্বরের ভিতরে আমরা আমাদের প্রকিউরমেন্টের কাজটা করবো এই বছরের সেপ্টেম্বরের মধ্যে, কারণ এটা কিছু কিছু স্টেপস আছে যেগুলো নির্দিষ্ট সময় দিতে হয়। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে ১৪৭টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৩ দলের একাধিক আবেদন রয়েছে বলেও জানিয়েছে ইসি সচিব। ২২শে জুন পর্যন্ত আমাদের একটা সময়সীমা নির্ধারণ করা ছিল। ১৪৭টা আবেদন আমরা পেয়েছি। ১৪৭টা আবেদন না, প্রকৃতপক্ষে ৩টা আবেদন আবার পুনরায় পেশ করা হয়েছে। কাজেই দল হিসেবে ১৪৪টা, কিন্তু আবেদনের সংখ্যা হচ্ছে ১৪৭টা। ৭৬টি আসনের সীমানা পুনর্নির্ধারণ চেয়ে পর্যালোচনা চলছে বলেও জানিয়েছে আক্তার আহমেদ। সীমানা নির্ধারণ সম্পর্কিত একটা কার্যক্রম আমাদের চলমান আছে। ইউসুফ ভূঁইয়া, দেশ টিভি, ঢাকা। 2014, 2018 ও 2024 সালের জাতীয় সংসদ
দুঃখিত। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনের ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের তদন্ত এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে 5 সদস্যের সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইনকে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে বিদেশে ব্যাপক সমালোচনা হয়েছে। এ প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে জনগণের ভোটাধিকার নিশ্চিত, গণতন্ত্রের সুরক্ষা এবং ফ্যাসিবাদ শাসনের আশঙ্কাকে প্রতিহত করতে এসব নির্বাচনে সংঘটিত দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করে পুলিশ 10 দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। জেরার মুখে 2024-এ ডামি নির্বাচনের কথা স্বীকার করেন তিনি, তবে দায় চাপান রাজনৈতিক নেতৃত্ব ও তৎকালীন আওয়ামী লীগ সরকারের ওপর। তন্দ্রা তারুণ্যের প্রতিবেদন। আওয়ামী লীগের দলীয় ও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে 2024 সালে নির্বাচন করে আমি ডামি ভোট উপাধি পাওয়া কাজী হাবিবুল আউয়ালকে বৃহস্পতিবার দুপুর 1:30টার দিকে নিয়ে আসা হয় আদালতে। বুধবার গ্রেপ্তারের সময় সাদা শার্ট পরিহিত হাবিবুল আউয়াল এদিনও একই পোশাকে হাজির হন কোর্ট চত্বরে। তার মাথায় ছিল হেলমেট, মুখে ছিল বিষণ্ণতার ছাপ। 10 দিনের রিমান্ড প্রার্থনা করে এদিন দুপুর 2টার দিকে তাকে তোলা হয় এজলাসে। এ সময় প্রায় 10 মিনিট জেরার সম্মুখীন হন হাবিবুল আউয়াল। এ সময় দ্বাদশ সংসদ নির্বাচনকে বিতর্কিত বলে স্বীকার করে নেন হাবিবুল আউয়াল। শুনানিতে আসামি পক্ষের আইনজীবী হাবিবুল আউয়ালকে অসুস্থ ও নির্দোষ দাবি করে তার জামিন আবেদন করেন। দুই পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত কাজী হাবিবুল আওয়ালের 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। প্রহসনের নির্বাচন আয়োজন করে তিনি শপথ ভঙ্গ করেছে সে প্রশ্ন করা হয় সাবেক সিইসি কে। সরকারি কর্মকর্তা তার বক্তব্য রেখে উভয় বক্তব্যের পরে তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয় তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে। সেখানে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করেন। হাবিবুল আউয়াল তার বক্তব্য রাখার সময় সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা ডামি নির্বাচন ছিল এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল। গেল রোববার বিএনপির করা মামলায় এ পর্যন্ত 2 জনকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিল পুলিশ। মামলার মোট আসামি 24 জন। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। আদর্শ ভিন্ন হলেও জাতীয় স্বার্থে সবাইকে একমতে আসতে হবে। ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন বিএনপির সমমনা দলগুলো। ঐকমতের ভিত্তিতে যেসব সংস্কার সম্ভব তা হবে, বাকি সংস্কার প্রস্তাব নিয়ে জনগণের কাছে যেতে হবে বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সাইফুল রিপনের প্রতিবেদন। 13তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা আয়োজন করে নাগরিক ঐক্য। দেশের দুর্যোগপূর্ণ সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার গুরুত্ব তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বলেন, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের সংগ্রাম একই সূত্রে গাঁথা। যতটুকু ঐকমত্য এসেছে তার ভিত্তিতেই নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান তারা। স্থানীয় সরকার নির্বাচন করার নামে যারা কথা বলছে, আগামী 2-3 বছর এটার মধ্যেই যেন মানুষ থাকে, এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হবে। আমাদের যতটুকু ঐকমত্য হয়েছে তার উপরে ভিত্তি করে এখন ইমিডিয়েটলি নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। রাষ্ট্রের মূলনীতিতে জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান নাগরিক ঐক্যের সভাপতি। এটা বুদ্ধিবৃত্তিক লড়াই। আগে একটা যতখানি আবেগের লড়াই ছিল, এখন ততখানি আবেগের লড়াই নয়, এখন এই লড়াইটা বুদ্ধিবৃত্তিক লড়াই। প্রফেসর ইউনূস বলেছেন, যে জায়গাগুলোতে আপনারা মিলতে পারবেন না সেটা ভবিষ্যতের জন্য রেখে দেন। ভবিষ্যতের জন্য সেটা আমরা রাখছি এবং মনে করি যে ভবিষ্যতে এটাও নিষ্পত্তি করা যাবে। ফ্যাসিবাদ বিরোধী সব দলকে এক প্ল্যাটফর্মে থাকার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাহী বিভাগকে দুর্বল নয় বরং সব ক্ষেত্রে ভারসাম্য নিশ্চিত করতে হবে।
এবারের শহীদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা যদি আমরা পূর্ণ করতে ব্যর্থ হই, বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ আর দেখি না। আমরা সেই সংস্কার চাই যে এই সংস্কারের মধ্যে কোনো বিভাগের অধিকার খর্ব হবে না। আমরা সেই সংস্কার চাই যেই সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো নির্মিত হবে। গুলশান কার্যালয়ে গণ অধিকার পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে লিয়াজু কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নিজস্ব মত ও আদর্শের কারণে সব বিষয়ে ঐকমত্য না হওয়াই স্বাভাবিক। সব জায়গায় ঐকমত হওয়ার কোনো সুযোগ নাই। কারোর জন্য কোনো বিষয়ে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ, কোনো বিষয়ে আরেকজনের জন্য গুরুত্বপূর্ণ, এই ডিফারেন্স থাকবে। এই জন্য যেই বিষয়গুলোতে ঐকমত হবে সেইগুলোতে সংস্কার হয়ে যাবে, আর বাকিগুলো জনগণের কাছে নিয়ে যাবে প্রত্যেকটি দল আগামী নির্বাচন। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য প্রেসে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন, দেশের স্থিতিশীলতা ফেরাতে আগে প্রয়োজন জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনটাই আগে দরকার। জাতীয় নির্বাচনটা হলে সারা বাংলাদেশে একটা স্থিতিশীলতা চলে আসবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা নিয়ে আপত্তি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় ৩ নেতা সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও আখতার হোসেন। বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে এক পোস্টে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ লেখেন, নতুন বাংলাদেশের জন্ম ৮ আগস্ট নয় বরং ৫ আগস্ট। বলেন, ৫ আগস্টের সাধারণ ছাত্র জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না। অন্যদিকে এ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেনও। একই সঙ্গে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সন্ধ্যায় তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, দ্বিতীয় স্বাধীনতা নষ্টের ছাড় দেয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে। সাংবাদিক গ্রেপ্তার ও জামিনে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, ২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছে সাধারণ মানুষ, সরকার নয়। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকার গেল ১০ মাসে চেষ্টা করেছে সংবাদ মাধ্যমকে স্বাধীন করতে। হাসিনা সরকারের নিয়ন্ত্রণমূলক আইন এখন আর নেই এবং গণমাধ্যম পুরোপুরি স্বাধীনভাবে কাজ করছে বলে দাবি তার। হাসান আল মাহমুদের রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও আইনি কাঠামো বিশ্লেষণ শীর্ষক সংলাপে উঠে আসে সাংবাদিকদের সুরক্ষা, বেতন ও সমসাময়িক মামলা বাণিজ্যের কথা। বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কেন এই বড় বড় মালিকরা মিডিয়ার মালিক বাধ্য মালিক হতে? গরিব মিডিয়া কে চাকরি করবে বলেন? এলএসআই, ডিজিএফআই, সিআইডি, এসএসএল, ব্র্যাক, এই প্রতিষ্ঠানগুলিকে আলাদাভাবে একটা সুযোগ দেওয়া হয়েছে, তারা যাতে কিছু কিছু তথ্য না দিয়ে পার পেয়ে যান। কোন রকম ওই যে কারচুপি হলে এবং ওই যে স্বতন্ত্র প্রহরীর ভূমিকা, প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা বলেন, ২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে যে মামলা হয়েছে তার কোনোটাই সরকার করেনি। তাদের জামিনের ব্যাপারেও সরকার কোনো হস্তক্ষেপ করছে না। আপনাকে আমি ক্যাটাগরিক্যালি বলতে পারি, অত্যন্ত স্ট্রংলি বলতে পারি, আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের জামিন দেওয়ার ব্যাপারে বা না দেওয়ার ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করি না। আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি। গণমাধ্যম যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বলেও দাবি করেন আইন উপদেষ্টা। দেখা যায় যার তদবির, অন্যায় তদবির আমি রাখি নাই, কিছুদিন পর সে আমাকে ভারতের দালাল, তারপরে বলা শুরু করে দেয় ৪০-৫০ বছর আগে আমার সাথে কার কোন সম্পর্ক ছিল সেটা নিয়ে বিভিন্ন প্রোগ্রাম বানানো শুরু করে দেয়, যা ইচ্ছা বলে। দেশের গণমাধ্যম পুরোপুরি স্বাধীন মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, গত ১০ মাসে সরকার চেষ্টা করছে গণমাধ্যমের মুখ যেন বন্ধ না হয়। আপনার কোনো নমুনা যদি পান যে আমাদের সময় অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে আমরা কোনো ধরনের কোনো প্রেশার তৈরি করে কাউকে তার জার্নালিজমের থেকে আমরা দূরে সরাচ্ছি, আমরা যদি মিথ্যা নিউজ হয় আমরা বলছি যে আপনার নিউজটা মিথ্যা, প্লিজ চেঞ্জ করেন। অনেকে চেঞ্জ করছেন না। আওয়ামী লীগের আমলে গণমাধ্যম নিয়ন্ত্রণে করার নানা ধরনের আইন বাতিল করা হয়েছে বলেও দাবি করেন প্রেস সচিব। দ্বিতীয় হচ্ছে যে হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।
পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদের বিরুদ্ধে কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি কৃষি খামারের ১৩০ একর জমি দখলের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ করেও জমি উদ্ধার করতে পারেননি ভুক্তভোগীরা। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে নূর মোহাম্মদের দাবি, রাজনৈতিক পট পরিবর্তনের পর তাকে হয়রানি করতেই এমন অভিযোগ তোলা হয়েছে। সহকর্মী তোফায়েল আহমেদের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চাঁদপুর এলাকায় সাবেক আইজিপি নূর মোহাম্মদের বাড়ির পাশে বরকত আল আমিন এগ্রো কমপ্লেক্স গড়ে তোলেন ওই এলাকার হাজী মোহাম্মদ নুরুল আমিন। অভিযোগ রয়েছে ২০০৮ সালে আইজিপি থাকার সময় সন্ত্রাসী দিয়ে প্রায় ১৩০ একর আয়তনের খামারটি দখল করে নেন নূর মোহাম্মদ। এ সময় খামারের মালিক নুরুল আমিন ও তার ভাই ভাতিজা সহ স্বজনদের নামে ঢাকা, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে মিথ্যা মামলা করা হয়। জমি উদ্ধারে ২০১২ সালে প্রধানমন্ত্রীর কাছে একটি লিখিত অভিযোগ করেও লাভ হয়নি, বরং ২০১৮ সালে নূর মোহাম্মদ কটিয়াদী ২ আসনের এমপি হলে তার প্রভাব আরো বেড়ে যায়। উনি এটা জোর করে দখল করে রাখছে, আমরা আসতে পারতেছেন, কিন্তু আমার হাজবেন্ড থাকতে উনি মানে বিভিন্ন লোক লাগাইতো যে উনি কিনবে। আমাদেরকে বিভিন্ন জেলায় মিথ্যা মামলা, খুনের মামলা, অপহরণ মামলা দিয়া দেশ ছাড়া করিয়া এই সম্পত্তি তার ক্ষমতা বলে দখল করছে এবং সমস্ত গাছ, মাছ এবং মাটি সব তুলিয়া নিয়ে হাজার হাজার কোটি টাকার বালু তুলে বিক্রি করছে। ২০১৮ সালে নুরুল আমিন মারা যাওয়ার পর তার ছেলেরা বাবার সম্পত্তি উদ্ধারে চেষ্টা চালান। গেল বছরের ৯ নভেম্বর ঢাকায় সংবাদ সম্মেলন করেন পরিবারের লোকজন। গেল ১ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি লিখিত অভিযোগ করেন তার বড় ছেলে সিরাজুল আমিন। তাদের অভিযোগ, জমির মালিকানা দলিল এবং খাজনা খারিজ থাকার পরও ক্ষমতার জেরে দীর্ঘ ১৬ বছর ধরে কৃষি খামারটি দখল করে রেখেছেন নূর মোহাম্মদের লোকজন। সাবেক আইজিপি এবং আওয়ামী লীগের সাবেক এমপি নূর মোহাম্মদ সাহেব তৎকালীন আইজি ছিলেন। উনি তখন ওনার ক্ষমতার অপব্যবহার করে এই প্রজেক্টটা দখল করে। প্রজেক্টের আশেপাশে যত জমি আছে সব দখলে নিয়ে উনি মাটি উত্তোলন, বালু উত্তোলন, ইটের ভাটা এগুলো নিয়ে অবৈধভাবে সব করে যাচ্ছে বিগত প্রায় ১৬-১৭ বছর যাবত। প্রধান উপদেষ্টার কাছে আমরা আকুল আবেদন করি, আমাদের ফ্যামিলিকে নিরাপদে থাকার জন্য, নিরাপদে বাঁচার জন্য আমাদেরকে একটু সহযোগিতা করেন। তবে অভিযোগ অস্বীকার করে নূর মোহাম্মদ দাবি করেন এই জমি ব্যাংক থেকে একটি কোম্পানির নামে নিলামে কেনা হয়েছে। ওইটা একটা অকশন প্রপার্টি, সোনালী ব্যাংক থেকে একটা অকশন দেওয়া হয়েছে। অকশন দেওয়া ফলে এটা বিশেষ বিল্ডার্সের নজরুল ইসলাম ওদের কাছ থেকে এই ক্রয় করেছে এবং অকশনে পার্টিসিপেট করছে। অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে নূর মোহাম্মদের বিরুদ্ধে গেল ২ জুন মামলা করে দুদক। এর আগে গেল ২০ ফেব্রুয়ারি নূর মোহাম্মদ ও তার স্ত্রী ইসমতারা বেগমের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রথম দিন এইচএসসি পরীক্ষা দিতে না পারা সেই এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন বলে ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পোস্টে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেরি হওয়ায় প্রথম দিনের এইচএসসি পরীক্ষায় রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রের এক শিক্ষার্থীর পরীক্ষা না দিতে পারার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। এ সময় সেই পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানানো হয়। পুরো পৃথিবী স্বার্থের উপর চলছে, তবে স্বার্থহীনতার কথা ভুলে যাওয়া যাবে না। পূর্ণাঙ্গ মানুষ হতে স্বার্থপরতা ছাড়তে হবে। সামাজিক ব্যবসা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের সামাজিক ব্যবসা দিবসের অনুষ্ঠানে ৩৮টি দেশ অংশ নিচ্ছে। শুক্রবার সাভারের জিরাবোর সামাজিক কনভেনশন সেন্টারে সামাজিক ব্যবসা দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, সামাজিক ব্যবসায় একসাথে থাকা জাদুর কাজ করতে পারে। সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে। ডক্টর ইউনূস অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের জন্য একসময় আবেদন করা হলেও অনুমতি দেয়নি বিগত সরকার। গ্রামীণ ইউনিভার্সিটি নতুন সভ্যতা গড়ার জন্য উৎসর্গ থাকবে। গ্রামীণ ইউনিভার্সিটির প্রত্যেক শিক্ষার্থী উদ্যোক্তা হবে। We have done it before. But the interesting thing is, if you have done it before, last year or year before,
You come back, you see completely different thing. It has its own way of exposing itself, taking a different shape out of the creativity that it generates itself. That's all. You don't need a mastermind to do things from apart. People who are involved here, they come up with ideas. কুষ্টিয়ায় চালের বাজারে প্রায় সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 5 টাকা পর্যন্ত। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। হঠাৎ করে চালের এই দাম বৃদ্ধি নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা, ক্রেতারাই বা কি বলছেন? ইশিকা, বড় মৌসুম শেষ না হতে হতেই হঠাৎই অস্থির হয়ে উঠেছে কুষ্টিয়ার চালের বাজার। অর্থাৎ 2 সপ্তাহ ব্যবধানে কিন্তু কুষ্টিয়ার বাজারগুলোতে সব ধরনের চাল কেজিতে বেড়েছে 2 থেকে 5 টাকা পর্যন্ত। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার পৌর বাজারে। এই বাজারের আজকের বাজার দর যদি আপনাকে আমি বলি, যেমন সরু মিনিকেট চাল কেজিতে সবচেয়ে বেশি বেড়েছে, অর্থাৎ কেজিতে 5 টাকা বেড়েছে, বেড়ে এখন বিক্রি হচ্ছে বাজারে 78 টাকা কেজি দরে। এছাড়া কাজললতা চাল কেজিতে বেড়েছে 3 টাকা বেড়েছে, বেড়ে বিক্রি হচ্ছে 68 টাকা কেজি দরে। এবং মোটা যে আটাশ চাল সেটিও কেজিতে 3 টাকা বেড়েছে, বেড়ে বিক্রি হচ্ছে 58 টাকা কেজি দরে। এমনকি এই যে কুষ্টিয়ার যে বাজারগুলো আমি সকাল থেকে ঘুরে দেখেছি, এখানে কিন্তু সবচেয়ে মোটা যে চাল অর্থাৎ নিম্নমানের যে চাল সেটির দামও কিন্তু 54 টাকা, অর্থাৎ 54 টাকা কেজির নিচে কিন্তু বাজারে কোনো চাল পাওয়া যাচ্ছে না। আসলে এই যে চালের দাম হঠাৎ করে বৃদ্ধি পাওয়া, এই বিষয়ে আমি যারা খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যেটি দাবি যে আসলে মিল গেটে হঠাৎ করে চালের দাম ঈদের পর থেকে বাড়া শুরু হয়েছে এবং 2 দফা চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 5 টাকা পর্যন্ত। তাই তারা মিলগেট থেকে বেশি দামে কিনছে বলেই কিন্তু তারা বেশি দামে বিক্রি করছে। তারা বলছে যদি মিলগেটে চালের দাম কমে তবেই কিন্তু চালের দাম তারা কম দামে বাজারে চাল বিক্রি করতে পারবে। যতদিন না পর্যন্ত মিলগেটে চালের দাম না কমে ততদিন পর্যন্ত কিন্তু চালের দাম এভাবেই বাড়তি দামে তারা বিক্রি করতে থাকবে। আর এদিকে এই যে হঠাৎ করে বড় মৌসুম শেষ না হতে হতেই চালের দাম বৃদ্ধি পাওয়ায় কিন্তু ক্ষোভ প্রকাশ করছে যারা সাধারণ ক্রেতা রয়েছে তারা। ক্রেতারা বলছে যে মৌসুমে চালের দাম কিছুটা কম থাকলেও কিন্তু মৌসুম শেষ হওয়ার সাথে সাথেই প্রতিবারই কিন্তু প্রতি বছরই কিন্তু চালের দাম বেড়ে যায়। এর পিছনে কিন্তু তারা দুষছেন যে মিল মালিকদের যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটকে, কারণ বড় বড় মিল মালিকরাই কিন্তু চালের দাম কারণে অকারণে কিন্তু বাড়িয়ে দেয়। এই তাই বলছে যদি বাজারে শক্তভাবে মনিটরিং এর ব্যবস্থা করা যায় এবং মিলগুলোতে অভিযান চালানো যায় তবেই কিন্তু চালের দাম নিয়ন্ত্রণ করা যাবে, তবে তাছাড়া চালের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আর এ বিষয়ে যারা কুষ্টিয়ার বড় বড় মিল মালিক রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। বড় বড় মিল মালিকদের বরাবরের মতো কিন্তু একই অজুহাত যে ধানের দাম বৃদ্ধি পেয়েছে এবং ধান সংকট রয়েছে, তার কারণে কিন্তু তাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, যে কারণে চালের দাম কিন্তু তারা বৃদ্ধি করতে বাধ্য হচ্ছেন। তবে আমরা জানি এবং আমরা দেখেছি যে বড় মৌসুম সম্প্রতি শেষ হয়েছে, এখন কিন্তু কৃষকের হাত থেকে ধানগুলো কিন্তু মিল মালিকরা কিনে নিয়েছে। এখন ধানের কোনো সংকট হওয়ার কথা না, তারপরেও কিন্তু এই ধান সংকটের অজুহাতে মিল মালিকরা কিন্তু চালের দাম বাড়িয়ে দিয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই ইশিকা, বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। এখানে 400 থেকে 450 চালকল রয়েছে, যেখান থেকে প্রতিদিন 600 ট্রাক চাল কিন্তু দেশের বিভিন্ন জেলায় চলে যায়। তাই কুষ্টিয়ার চালের বাজারে যদি অস্থিরতা দেখা দেয় তবে কিন্তু দেশের চালের বাজারও অস্থির হবে। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। ইশিকা। তিতাস, অনেক ধন্যবাদ আপনাকে। কুষ্টিয়া চালের দামের ঊর্ধ্বগতি নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। গাইবান্ধার সাঘাটায় যমুনা নদীর তীরে বালু দিয়ে বাঁধ সংস্কারের অভিযোগ উঠেছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধে গর্ত ও ধস দেখা দেয় বাঁধটি দুর্বল হয়ে পড়েছে। এতে নাগরিক জীবনে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। এতে নদীর পাড়ের বাসিন্দারাও বাঁধ ভাঙনের ভয়ে দিন কাটাচ্ছেন। সহকর্মী SM মইনুল হুদার পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। গাইবান্ধার সাঘাটা উপজেলার যমুনা নদীর তীর সংরক্ষণের জন্য বাঁশহাটা ও কুনপাগলির মোড় থেকে বসন্তবাড়ি পর্যন্ত 15 কিলোমিটার দীর্ঘ বাঁধ সংস্কারের কাজ শুরু হয় 2023 সালে। 24 কোটি 80 লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ পান ঠিকাদার হাসিবুল হাসান। স্থানীয়দের অভিযোগ, বাঁধ নির্মাণে মাটির পরিবর্তে বালু ব্যবহার করা হয়েছে, ফলে বাঁধের উপর দিয়ে ছোট বড় গর্ত ও ফাটল দেখা দিয়েছে। এই বাঁধের উপর দিয়ে প্রতিনিয়ত 10 গ্রামের মানুষ চলাচল করছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের যোগ সাজেশে তড়িঘড়ি সংস্কার কাজ করে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। এতে জনমনে বাঁধের স্থায়িত্ব নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। পাশাপাশি বর্ষায় যমুনার প্রবল স্রোতে বাঁধ ভেঙে প্রাণহানি ও ফসলি জমির ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। এই বাঁধে যে 3 বছর হলে কাজ করে, 3 বছর হলে কাজ করে, আজ পর্যন্ত বাঁধের ফিনিশিং হলো না, কাজ হলো না। পানি উন্নয়নের বোর্ডের কর্মকর্তারা বিভিন্ন যোগ সাজস্যে এরকম কাজ করে রেখে গেছে, কোনো গিয়ে নাই, স্লোপ নাই, একদম খারাপ, বৃষ্টি হওয়ার সাথে সাথে সব ভাঙে যাচ্ছে। 3 বছর যাবত কাজ করতেছে, এই কাজের কোনো
মানে ওদের গুরুত্ব নাই, এই করে কয়েকদিন করে না, এভাবে রাখছে। এখন বন্যার সময় এখন এই যে রাস্তা কিছু যত কাজ বাকি রাখছে এগুলো এখন হুমকির মুখে, এখন বৃষ্টি বাদল হলে এগুলো মাটি ধসে নিচে পড়ে যাইতেছে। বাঁধের সংস্কার কাজ এখনো সম্পন্ন হয়নি, তবে যেসব জায়গায় সমস্যা দেখা দিয়েছে সেগুলো দ্রুত মেরামত করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমরা এটা তাৎক্ষণিকভাবে আসলে মেরামতের উদ্যোগ নিয়েছি এবং ইতিমধ্যে এই কাজগুলো আসলে মেরামত করা হয়েছে এবং এই কাজগুলো চলমান আছে। নাগরিক দুর্ভোগ লাঘবে দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়া পৌরসভার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও দীর্ঘদিন নেই কোনো সংস্কার। সড়কগুলোতে সৃষ্টি হয়েছে ছোট বড় খানাখন্দ, ভেঙে পড়েছে ড্রেনেজ ব্যবস্থাও। মাঝে মাঝে পৌর কর্তৃপক্ষ দায়সারা সংস্কার করলেও তা তেমন কোনো কাজেই আসে না নাগরিকদের। এতে প্রতিনিয়তই দুর্ভোগে পড়তে হয় পৌরবাসীকে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। খানাখন্দে ভরা সড়কে হেলে দুলে চলছে গাড়ি। প্রথম শ্রেণীর কুষ্টিয়া পৌরসভার অধিকাংশ সড়কেরই একই দশা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেশিরভাগ সড়কেরই উঠে গেছে পিচ, জায়গায় জায়গায় সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। পৌর কর্তৃপক্ষ মাঝে মাঝে দায়সারাভাবে খোয়া ও বালি ফেললেও তা তেমন কোনো কাজেই আসে না নাগরিকদের। শুধু অপচয়ই হয় টাকা, ভোগান্তি দূর হয় না জনসাধারণের। একটু যদি বৃষ্টি হয়, জলাবদ্ধতায় দোকানের ভিতরে পানি ঢোকে, খানাখন্দ, মানে কর্তৃপক্ষ একদম উদাসীন। বিভিন্ন জায়গায় গর্ত আছে, বিভিন্ন জায়গায় কালভেট নাই, ড্রেন ভালো নাই, মানুষের বেহাল অবস্থা। আমরা বিভিন্ন রাস্তার থেকে চিঠি বর্তমান প্রশাসককে জমা দিয়েছি, কিন্তু তার কোনো উত্তর নাই। সুন্দর পরিচ্ছন্ন শহরের তকমা লাগানো কুষ্টিয়া পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থারও নাজুক অবস্থা। কোথাও ভেঙে গেছে সিলাব, কোথাও আবার অস্তিত্বই নেই ড্রেনের। ফলে সামান্য বৃষ্টিতেই ড্রেনের ময়লা পানিতে ডুবে যায় সড়ক। চরম ভোগান্তিতে পড়ে পৌরবাসী। জানিয়ে ক্ষুব্ধ জনসাধারণ, দ্রুত ভোগান্তি থেকে মুক্তি চায় তারা। পৌরসভা কোনো কিছু দেখেই না যে ড্রেনগুলো কি অবস্থায় পড়ে রয়েছে, পরিষ্কার তো করেই না গো। আর ড্রেনগুলো যে পানি পর্যন্ত উপরের দিক দিয়ে উঠে যায়। ড্রেনে যখন বৃষ্টি হয় তখন ড্রেনের পানি আর রাস্তার পানি এক হয়ে যায়। এতে ড্রেনের নোংরা পানি আর রাস্তার পানি এক হয়ে যাওয়ার কারণে আমরা হেঁটে স্কুলে যেতে পারি না। গ্রামে তো এখন এলজিডি রোড ঘাট করে দিয়ে কোনো সমস্যা হয় না, এরকম কাদা পানি হয় না, কিন্তু এখানে শহরে থাকি খুবই খারাপ আমরা দেখি। পৌর কর্তৃপক্ষ বলছে অপরিকল্পিত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার জন্যই দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসীকে। সমস্যা সমাধানে দ্রুতই ব্যবস্থা নেবেন তারা। এখানে অপরিকল্পিত অনেক কিছু হয়েছে, আমরা চেষ্টা করছি। নতুন নতুন হোল্ডিং করছে, নতুন নতুন আবাসন তৈরি হচ্ছে। হ্যাঁ, এই জন্য মানুষের যে জায়গায় মানে জনবিস্তৃতি বেশি, জনঘনত্ব বেশি, সেই জায়গাগুলোতে গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। প্রায়োরিটি ভিত্তিতে আমাদের পরিকল্পনা আছে। প্রায় 2.5 লক্ষ পৌরবাসীর জনদুর্ভোগ নিরসনে দ্রুতই দৃশ্যমান উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। জানুয়ারি 2025 সেমিস্টারে বিভিন্ন ফ্যাকাল্টিতে সর্বোচ্চ জিপিএ অর্জনকারী 6 শিক্ষার্থীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড প্রদান করেছে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস। 26 জুন বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তাদেরকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এই উপলক্ষে ইউনিভার্সিটির হলরুমে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওথমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউসিএসআই ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট এবং বোর্ড অফ ডিরেক্টরসের সদস্য মিস আনিজা পারভিন। এছাড়া চিফ একাডেমিক অ্যাডভাইজার প্রফেসর AK এনামুল হক এবং প্রভোস্ট চ্যান জো জিম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।